আমার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা ক্লাস 10-এর এবং এটা ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আর এখানে বাংলা কবিতা আফ্রিকার যে কোশ্চেন অ্যান্সারগুলো কয়েকটি কোশ্চেন অ্যান্সার এখানে ডিসকাশান করে দেবো। এবং আমি জানি যে অনেকে সামনে সেমিস্টার পরীক্ষা এসে গেছে এবং তাদের সেমিস্টারে আফ্রিকা রয়েছে এবং আফ্রিকার কয়েকটি কোশ্চেন আছে যেগুলো অনেক সময় দেখা যায় তারা সহায়িকা ঘেটেও তারা পাচ্ছে না বা নিজেরাও তৈরি করতে পারছে না, নোটস বানাতে পারছে না। আগেই বলেছি এই চ্যানেলটি শুধু বিষয়বস্তুকে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্যই নয়, কোশ্চেন অ্যান্সার নোটস দেওয়ার জন্য এই চ্যানেলটি যথেষ্ট তাদের জন্য উপযোগী হয়ে উঠবে। এবং 8, 9, 10 তারা যারা ইতিহাস, ভূগোল, বাংলা এই বিষয় তিনটিতে ভালো নাম্বার পেতে চায় তারা কিন্তু এই চ্যানেলটির সঙ্গে থাকতে পারে, সাবস্ক্রাইব করে নিতে পারে। ঠিক আছে, আসছি ভিডিওতে প্রথম কোশ্চেনে। ঠিক আছে, আফ্রিকা কবিতায় প্রথম কোশ্চেনটি হলো, আফ্রিকা কবিতায় পরাধীন আফ্রিকার প্রতি ভয়াবহ শোষণ ও নিপীড়নের চিত্র ফুটে উঠেছে, সেটা নিজের ভাষায় লেখো। ঠিক আছে, আসছি অ্যান্সারে। ঠিক আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বিখ্যাত এক প্রতিবাদী কবিতা হলো আফ্রিকা, যেখানে কবি শুধু আফ্রিকা মহাদেশের জন্মকথা আর ভৌগোলিক চিত্র বর্ণনা করেননি, তার সাথে আফ্রিকাবাসীর উপর ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির শোষণ, নিপীড়নের এক মর্মান্তিক ঘটনাও অত্যন্ত সমবেদনার সঙ্গে ব্যক্ত করেছেন। ঠিক আছে, বা প্রকাশ করেছেন। কবি বলেন, আফ্রিকা যখন নিবিড় বনস্পতির পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে ছায়াবিদ্যা হয়ে জগতে নিজেকে প্রকাশিত হলো, তার অস্তিত্বকে বিশ্ববাসী উপেক্ষার আবিল দৃষ্টিতে দেখতে থাকে। ঠিক আছে, এই সময় ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি নেকড়ের মতন হিংস্রতা নিয়ে আফ্রিকার উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং তাদের মধ্যে যে অমানসিকতা রয়েছে তাকে তারা নির্লজ্জভাবে প্রকাশ করেছিল। তারা এসেছিল মানুষ ধরতে, তারা ছিল মানুষ ধরার দল। আফ্রিকাবাসীর কাছে তারা এসেছিল লোহার হাতকড়ি নিয়ে এবং তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ তাদেরকে দাস বানিয়ে তারা রাখতে চেয়েছিল। সেই সব আফ্রিকাবাসী তাদের কথা শুনতে চাইতো না এবং যারা শুনতে চাইতো না তাদের ওপর এই সমস্ত ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি আরও নিষ্ঠুর আচরণ করত, কাঁটা লাগানো বুট দিয়ে তাদের আঘাত করত এবং আফ্রিকাবাসীর গা থেকে রক্ত ঝরে ঝরে পড়তো। সেই কাঁটা লাগানো বুটের আঘাতে আফ্রিকাবাসীর গায়ের মাংস দলা পাকিয়ে ওঠে এবং তাদের চোখের জল, তাদের গায়ের রক্ত অবিরত ঝরতে থাকে মাটিতে এবং মাটিকে সিক্ত করে তোলে, পঙ্কিল করে তোলে। আকাশ বাতাস আকুল হয়ে ওঠে আফ্রিকাবাসীর চোখের জলের বাষ্পতে। ঠিক আছে, এরপরে আমি পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটি হচ্ছে, আফ্রিকা কবিতার যে সূচনা হয়েছে বৈষম্যের এবং ঘৃণার মাধ্যমে, কিন্তু তার সমাপ্তি ঘটেছে ক্ষমা ও করুণার মাধ্যমে। এটা কবিতার যে কবির মনোভাব ফুটে উঠেছে সেটা কবিতার নিরিখে আলোচনা করতে বলা হয়েছে। আচ্ছা, আলোচনাতে আসি। তরুণ কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন আফ্রিকা কবিতাটি লিখতে শুরু করেন তখন শুরুতেই তিনি বলতে থাকেন যে আফ্রিকার জন্মকথা এবং আফ্রিকাকে নিয়ে স্রষ্টার অসন্তুষ্ট হওয়ার কথা। এটা দিয়ে আমরা কবিতার প্রথম সূচনাটি দেখতে পাই এবং স্রষ্টা তখন দেখা যাচ্ছে নিজের সৃষ্টিকর্মকে বারবার ভেঙে তছনছ করছিলেন। এখানেই বোঝা যাচ্ছে যে আফ্রিকা আর সব মহাদেশের মতন সৌন্দর্যমণ্ডিত মহাদেশ নয়। ভৌগোলিক বৈষম্য এখানে
রয়েছে। তার উপরে ঘন ঘন বনস্পতির মাধ্যমে ঘেরা আফ্রিকা মহাদেশটি অত্যন্ত দুর্গম, তাই আফ্রিকা নিজেও সেই দুর্গমতার রহস্য খুঁজে বেড়াচ্ছিল। আচ্ছা, নিজের কুরূপকে সে সহ্য করার জন্য অন্তরে মন্ত্র শক্তি জাগাচ্ছিল, নিজেই নিজেকে বিদ্রূপ করে তুলছিল। জগৎ সংসারের কাছে সে উপেক্ষার ঘৃণার পাত্র হয়ে ওঠে আফ্রিকা। এরপর ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি আসে এবং তাহারা লোহার হাতকড়ি নিয়ে এসে আফ্রিকাবাসীকে বন্দি করে এবং বন্দি করে নিয়ে যেতে চায়। কাঁটা লাগানো বুট দিয়ে তাদের গায়ে আঘাত করে। আফ্রিকাবাসী প্রতিবাদহীন হয়ে শুধু চোখের জল ফেলতে থাকে। বিশ্ববাসী এসব শুনেও নিরুত্তর ছিল। ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য বজায় ছিল, কিন্তু যখন প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা জগতেরকে বিনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সভ্য বলে পরিচিত অথচ পশুরা এর জন্য দায়ী, যে সমস্ত সভ্য নরপশু, ঠিক আছে, এর জন্য দায়ী। কবি তাদের কথা বলেছেন এবং তাদের যে পাপ আফ্রিকার ওপরে অন্যায়টা করার ফলে হয়েছে, তার জন্য সেই পাপ ক্ষয় করার জন্য কবি বলেছেন যে প্রার্থনা করতে বলেছেন, যেন যুগান্তের কবি, অর্থাৎ কবি নিজেকেই বলেছেন, ঠিক আছে, নিজেই কিন্তু কবি আফ্রিকা মায়ের কাছে ক্ষমা চেয়েছেন। কবি যুগান্তের কবিকে আহ্বান করেছেন এবং আফ্রিকা মায়ের কাছে ক্ষমা চাইতে বললেন, তাতে যদি কিছুটা পাপ ক্ষয় হয় এবং আফ্রিকার প্রতি সমবেদনা জানানো যায়। ঠিক আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এর ফলে যে কোশ্চেনটাতে আসবো সেটা হচ্ছে আফ্রিকা কবিতায় পরাধীন দেশের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্য একটি পরাধীন ভূমির প্রতি কীভাবে সহানুভূতি প্রকাশ করেছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন, সেই কথা নিজের ভাষায় লেখো। দেখো, ভারত যে সময় ব্রিটিশদের অধীনে ছিল, সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই আফ্রিকা কবিতাটি লিখেছেন। তিনি নিজে পরাধীন দেশের কবি হয়ে খুব স্বাভাবিকভাবেই ইউরোপীয় শক্তির দ্বারা লাঞ্ছিত, ঠিক আছে, অধিকৃত আফ্রিকাবাসীর দুঃখটা সহজেই বুঝতে পেরেছিলেন। ঠিক আছে, সেই কারণে তিনি যখন সাম্রাজ্যবাদী শক্তির কবলে লাঞ্ছিত আফ্রিকাবাসীর দুঃখ এবং ইউরোপীয় শাসকের যে কাঁটা লাগানো বুটের আঘাতে দলিত আফ্রিকাবাসীর দেহ এবং তাদের প্রতি তাদের যে রক্তে অশ্রুতে পঙ্কিল হয়ে যাওয়া মাটির কথা বলেন, তখন তার বর্ণনা হয়ে ওঠে চরম মর্মস্পর্শী এবং হৃদয় বিদারক। ঠিক আছে, এটা অবশ্যই বুঝতে হবে। ওই জন্য কবি সহানুভূতিটা অত বেশি করে স্পষ্টভাবে বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা, এবার পরের অংশতে আসি, উত্তরে। সাম্রাজ্যবাদী শক্তির হিংস্রতাকে কবি নেকড়ের সঙ্গে তুলনা করেছেন তার তীব্রতাকে বোঝানোর জন্য। ঠিক আছে, হয়তো ব্রিটিশ সরকারের হিংস্রতা, জালিয়ানবাগের হত্যাকাণ্ডের নির্মমতাকে তিনি অনুভব করেছিলেন কবি, সেই জন্য তার চিন্তাভাবনা সাম্রাজ্যবাদী শক্তি সম্পর্কে এতটাই সুস্পষ্ট ছিল। সাম্রাজ্যবাদী শক্তি সম্পর্কে ব্রিটিশরা যে ভারতীয়দের ওপর অত্যাচার করেছিল, সেই অত্যাচারের কথা কবি খুব মর্মে উপলব্ধি করেছিলেন, তাদের শোষণের কথা, নিপীড়নের কথা। কারণ ব্রিটিশরা কালা আদমি বলতো, নেটিভ বলতো। ঠিক আছে, ব্রিটিশদের প্রতি তীব্র অসন্তোষ, হয়তো আফ্রিকাবাসীর প্রতি একটা সহানুভূতি বর্ষণ হয়েছিল কবির মন থেকে। ঠিক আছে, এবং সেখানেও দেখা গেছে যে ইউরোপীয়বাসী তাদের নির্লজ্জ অমানসিকতাকে প্রকাশ করছে, নগ্নভাবে প্রকাশ করছে। পরাধীন ভারতের যন্ত্রণাক্লিষ্ট কবি আফ্রিকাবাসীর বেদনাকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। ঠিক আছে।